হ্যালো হিরোস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বর্তমান সময়ের খুবই আলোচিত একটি ওয়েব সিরিজ মনোগামীর এক্সপ্লেইন করব। এই ওয়েব সিরিজ সম্পর্কে নানানজন নানান রকম কথা বলছে। তো পার্সোনালি আমার কাছে সেটা কেমন লেগেছে বা এখানে দেওয়া মেসেজটি আমি কতটুকুন বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে ভাগাভাগি করবো আর কি। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই মুভিতে ফিমেল লিড ক্যারেক্টারে অভিনয় করেছে জেফার রহমান, যাকে আমি এতদিন সিঙ্গার হিসেবেই চিনতাম। আর অ্যাকচুয়ালি তার গাওয়া ইংলিশ গানগুলো আমার খুব ভালো লাগে। তো চলুন দেখি একজন সফল সিঙ্গারের অভিনয় আসলে কীরকম হয়। যাই হোক, মুভির শুরুতেই আমরা দেখতে পাই চঞ্চল চৌধুরী পার্কিং লটে গাড়ি রেখে অফিসে আসছে এবং সে তার ডেস্কে বসার কিছুক্ষণ পর সেখানে লামিয়া নামের একটি মেয়ে আসে। অ্যাকচুয়ালি এই লামিয়া অর্থাৎ জেফার হলো এই মুভির মেইন ক্যারেক্টারগুলোর একজন। অ্যানিওয়ে, জেফার তখন বলে, বস সরি, প্রজেক্টটা আমি এখনো রেডি করতে পারিনি, আমার আর কয়েকদিন সময় লাগবে। তখন চৌধুরী সাহেব বলেন, আমি প্রজেক্টের আপডেট জানার জন্য তোমাকে ডাকিনি, আমি একটা ব্যাপারে তোমার থেকে কিছু জানতে তোমাকে এখানে ডেকেছি। আচ্ছা, গত 3 মাসে তোমার কাজের পারফর্ম কেমন ছিল বলো তো? উত্তরে জেফার বলে, বস অ্যাকচুয়ালি ততটা ভালো ছিল না। এটা শোনার পর চৌধুরী সাহেব তাকে একটা লেটার বক্স দিয়ে বলে, এই নাও, এটা তোমার কনফার্মেশন লেটার। আমাদের এজেন্সিতে আজ থেকে তুমি পার্মানেন্ট এমপ্লয়ি। মানে ব্যাপারটা হচ্ছে জেফার গত 3 মাস ধরে এখানে শিক্ষানবিশ অর্থাৎ ট্রেনি হিসেবে কাজ করছিল, আর আজকে থেকে তার কাজটা ফিক্সড হয়ে গেল। তখন জেফার অনেক খুশি হয়ে বলে, স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি বলতে গেলে আমি যখন আপনার এখানে জয়েনিং করি সেই মুহূর্তে আমার আরও 3টা কোম্পানির জয়েনিং লেটার হাতে ছিল, কিন্তু আমি ওগুলোর একটিতেও না গিয়ে আপনার কোম্পানিতে আসি, কারণ আপনার কোম্পানিতে কাজ করলে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। এখানে পার্সোনালি একটা ব্যাপার ক্লিয়ার করে নেওয়া ভালো যে এরা যে কোম্পানিটিতে কর্মরত আছে এটি হলো একটি অ্যাড এজেন্সি, আর চঞ্চল চৌধুরী হচ্ছে এই এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর। এনিওয়ে, এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই মিলে একটা অ্যাড শুটের স্পটে এসছে। তো জেফার এখানে সম্পূর্ণ শুটিং সেটের প্ল্যানটা বুঝিয়ে বলে সবাইকে এবং সারাদিন কাজ শেষে পুরো টিম হোটেলে ফিরে আসে। যাই হোক, চঞ্চলের বউ তখন চঞ্চলকে ফোন করে জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? তখন চঞ্চল হাসতে হাসতে বলে, হ্যাঁ খাইছি। কিন্তু চঞ্চলের স্ত্রী টের পেয়ে যায় যে চঞ্চল মিথ্যে কথা বলছে, তাই সে চঞ্চলকে ধমক দিয়ে বলে, চাপা না মেরে ওষুধ খেয়ে নাও। তো এখানে একটু আন্দাজ পাওয়া যায় যে তার বউ তার খুব কেয়ার করে আর কি। তো তার বউয়ের ফোন রাখার পর সেখানে জেফার আসে একটা অ্যাডের ডেমো দেখাতে, আর তার কিছুক্ষণ পরেই সেখানে একটা অবাক করা ঘটনা ঘটে। চঞ্চল হঠাৎ কাকতালীয়ভাবে জেফারকে জড়িয়ে ধরে। তো জেফারও চমকে যায়, সে আসলে ব্যাপারটা বুঝতে পারে না। তাই সে যখন বলতে যাবে, বস এটা কি করছেন, ঠিক সেই মুহূর্তেই সে জেফারকে ছেড়ে দিয়ে পাশের একটা রুমে চলে যায়। তো জেফার তখন কি করবে ভেবে পায় না, তাই চঞ্চলকে মেসেজ করে বলে, বস আমি কি এখন চলে যাব? চঞ্চল তখন তাকে রিপ্লাই টেক্সে বলে, জুম অ্যাপে আসো, কথা আছে। তাই জেফার তখন তার জুম অ্যাপে অ্যাড হয়। তখন চঞ্চল একটু আগে ঘটানো ঘটনাটা বেমালুম ভুলে গিয়ে কাজের ব্যাপারে নানান অফিসিয়ালি কথাবার্তা বলতে থাকে। কথা বলতে বলতে চঞ্চল হঠাৎ মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাই জেফার তখন দৌড়ে তার ঘরে যায়, যেহেতু তারা পাশাপাশি রুমে বসেই কথা বলছিল আর কি। যাই হোক, জেফার তখন তাকে পানি টানি খাইয়ে স্বাভাবিক করে তোলে আর কি। তো সুস্থ হওয়ার পর চৌধুরী তাকে বলে, বিশ্বাস করো আমি কিন্তু এরকম না, আমি একজন ভালো মানুষ। জেফার বলে, আমি তা জানি বস, কিন্তু আপনার থেকে এটা আমার কাম্য ছিল না। তখন চৌধুরী বলে, হ্যাঁ সেটাই, কিন্তু আমি কেন এরকম করলাম আমি নিজেও জানি না। এখন আমার ভেতরে চরম একটা অপরাধবোধ কাজ করতেছে। এখন কি করব আমি তোমার পায়ে পড়ি, তুমি শুধু এই কথাটা বাইরের কারোর সাথে শেয়ার করো না, আমার ইমেজ তাহলে ধ্বংস হয়ে যাবে। জেফার তখন জানায়, বস চিন্তার কিছু নেই, আমি কাউকেই কিছু বলবো না। পার্সোনালি বলতে গেলে চৌধুরী সাহেবের এই অবস্থা দেখে এখানে ক্লিয়ার বোঝা যায় যে ব্যাপারটা সে ইচ্ছে করেই করেনি, কোন রকম ভাবে হয়ে গেছে আর কি। আর তার চেহারাই এখানে ক্লিয়ার বলে দিচ্ছে যে ব্যাপারটা নিয়ে তার আসলে প্রচুর গিল্টি ফিল হচ্ছে। এনিওয়ে, ওই রাতে তারা সবাই একটা ছোটখাটো টিম মিটিংয়ে এক জায়গায় হয় এবং চৌধুরী সাহেব সবাইকে নানান ব্রিফ দেয় এবং মিটিং শেষে সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট দেয় যে আজকে রাতে আমরা সবাই একসাথে শপিং করব এবং সবার বিল আমিই দেবো। অ্যাকচুয়ালি সে এটা করেছে জেফারকে গিফট করার জন্য, কারণ সরাসরি জেফারকে গিফট করলে সবাই ব্যাপারটা অন্যভাবে নিতে পারে, তাই এই কৌশল আর কি। তো সবাই যখন নিজের নিজের কেনাকাটায় ব্যস্ত তখন আমাদের চৌধুরী সাহেব জেফারের পিছন পিছন ঘুরতে থাকে আর জেফারকে নিয়ে একটি শাড়ির দোকানে গিয়ে একটা হলুদ কালারের তাঁতের শাড়ি জেফারকে দেখিয়ে বলে, দেখো তো শাড়িটা কেমন, তোমার ভাবির জন্য নিতে যাচ্ছি। তো জেফার বলে, স্যার আপনার চয়েস খুব ভালো, মানতেই হবে। যাই হোক, জেফার এটা বলে সেখান থেকে চলে যায়। আর জেফার যাওয়ার পর চৌধুরী সাহেব দোকানদারকে বলে, সেম এই কালারের 2টা শাড়ি প্যাক করে দিন। আর তারপর জেফারকে ডেকে সেই 2টি প্যাকেটের একটি প্যাকেট দিতে চায়, কিন্তু জেফার নিতে চায় না। তখন চৌধুরী সাহেব বলে, দেখো অনেক আশা করে আমি শাড়ি দুটো নিয়েছি, একটি তোমার ভাবির জন্য এবং একটি তোমার, আর আমি তো বলেছি আজকে সবার শপিং এর বিল আমিই দেবো, তাই এই শাড়িটা নিতে তোমার আপত্তি থাকার কোনো মানেই হয় না। তো জেফার একটু সংকুচিত হয়ে শাড়িটা নেয়। তো হোটেলে ফিরে আসার পর জেফার ব্যালকনিতে ফোন চাপছিল আর উপর থেকে চৌধুরী সাহেব লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল, তার মানে চৌধুরী সাহেব আসলেই জাউগা আছে মনে হয়। যাই হোক, অবাক করা ব্যাপার হলো জেফার যখন বুঝতে পারে তার বস তাকে উপর থেকে ফলো
করছে তখন সে তাকে ইশারা দেয়। ইশারা পেয়ে চৌধুরী সাহেব জেফারের রুমে যায়, আর যখন ইন্টিমেট হতে ধরে তখনই চৌধুরী সাহেব হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলতে থাকে আমি এগুলা কি করতেছি, আমি এত খারাপ হয়ে গেছি, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, তারা আমাকে এতটা বিশ্বাস করে আর আমি তাদের ফাঁকি দিয়ে এগুলা করতেছি। আমার বউ আমার জন্য কি করে নাই? যখন আমি বেকার ছিলাম আমার বউ আমার ছোট বাচ্চাকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করিয়ে আমার সংসার চালিয়েছে, আর আমি তার এই প্রতিদান দিচ্ছি? সি, আমি কি মানুষ? তো কাঁদতে কাঁদতে সে জেফারকে বলে আমি এই মুহূর্তে বাসা ফিরবো, আমি আমার বউ আর বাচ্চার কাছে যাব। তো উনি সত্যি সত্যি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে পড়ে আর তার বউকে ফোন দিয়ে বলে আমি বাড়ি ফিরছি। তো হঠাৎ তার বাড়ি ফেরার কথা শুনে তার বউ চমকে ওঠে এবং বলে বাড়ি ফিরতেছো মানে? তোমার তো স্পট থেকে পরের সপ্তাহে ফেরার কথা, তুমি আজকেই ফিরতেছো, তোমার কোনো সমস্যা? তখন চৌধুরী সাহেব কাঁদতে কাঁদতে বলে না, কোনো সমস্যা না, আমি তোমাকে নিয়ে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই এখানে এখন আমার মন টিকছে না। আচ্ছা, শুদ্ধ আর রাই কেমন আছে? অ্যাকচুয়ালি শুদ্ধ হলো চঞ্চলের ছেলে আর রাই হলো চঞ্চলের মেয়ে। যাই হোক, চৌধুরী সাহেব বাড়ি ফিরে টোটালি এক সপ্তাহের জন্য নিজেকে বাড়ির মধ্যে লক করে ফেলে, মানে অফিস টফিস যাওয়া টোটালি বন্ধ করে দেয় আর কি। তো ব্যাপারটা ওনার বউয়ের কাছে একটু কেমন লাগে, তাই তিনি জিজ্ঞেস করেন আচ্ছা তুমি যে গত এক সপ্তাহ ধরে অফিস যাচ্ছ না, কোনো সমস্যা নাকি, চাকরিটা কি ছেড়ে দিছো? তখন তিনি বলেন না, সবই ঠিক আছে, জাস্ট ব্যস্ততা কোলাহল থেকে কদিন নিজেকে দূরে রাখলাম, মাথাটা হালকা করলাম আর কি, তবে আজকে থেকে আমি অফিসে যাব। তো তারপর দিন তিনি অফিসে আসেন আর ওদিকে আমরা দেখতে পাই জেফারকে এই কোম্পানির HR ডেকেছে এবং তিনি বলছেন দেখো জেফার, তুমি নতুন হিসেবে যেরকম পারফেক্ট কাজ করেছো তোমার জন্য আমার পুরো স্টাফ গর্বিত, কারণ তোমার তদারকিতে যে কটা কোল্ড ড্রিঙ্কসের অ্যাড বানানো হলো সব কটাই ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে, তার জন্য আমরা নতুন নতুন কাজ পাচ্ছি। কিন্তু কাপড় কাচা সাবান ইউনিটে মানে সব ইউনিটে কোনো অ্যাড পাচ্ছি না নতুন করে, কারণ হয়তো আমাদের সেই ইউনিট ক্লায়েন্টের পছন্দ মতো কাজ দিতে পারছে না, তাই ভাবছি তোমাকে কোল্ড ড্রিঙ্কস থেকে শিফট করিয়ে সাবানে পাঠাবো। তো এটা শুনে জেফার তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সোজা চৌধুরী সাহেবের ক্যাবিনে চলে যায় আর বলে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি বস, আপনি কি আমাকে পানিশ করতে চাচ্ছেন নাকি চাকরি থেকে ফায়ার করতে চাচ্ছেন? তখন তিনি বলেন তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। জেফার তখন বলে যে আমাকে কোল্ড ড্রিঙ্কস থেকে পচা সাবানে কে পাঠিয়েছে স্যার? এটা শুনে তিনি জেফারকে বলে দেখো তোমার কি মনে হয় আমি তোমাকে চাকরিচ্যুত করব? আসলে ব্যাপারটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের যে ক্লায়েন্টগুলো আছে তারা চায় আমি শুটিংয়ের সময় স্পটে থেকে ডিরেক্টরের পাশাপাশি নিজেই যেন তদারকি করি, আর তুমি যেহেতু সেই ইউনিটে আছো তাই তোমার সাথে কাজ করতে আমি হেজিটেট ফিল করি, আর তাছাড়াও এখন তো তোমার সাথে একসাথে কাজ করা আমার কখনোই পসিবল না, তাই তোমাকে অন্য সেকশনে শিফট করিয়েছি। সব শুনে জেফার ওনাকে বলে এক্ষুনি HR-কে ফোন দেন আর বলেন আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই থাকবো। তো তিনি তখন HR-কে ফোন দিয়ে বলেন জেফারকে আগের জায়গায় রাখতে। যাই হোক, জেফার এরপর বলে আমাকে এখনই সব জায়গা থেকে আনব্লক করেন, মানে আপনি যেখানে যেখানে আমাকে ব্লক করেছেন। কি বুঝলা ভাইয়া, বেডে মনেস্টে সেনা আসলেই দায়। তো শুরুর দিকে জেফারকে ভালো মানুষ মনে করলেও এখন তার খোলস ছাড়াতে দেখে অবাক হচ্ছেন। রুকো যারা, ক্লাইম্যাক্স আভি বাকি হ্যায়। এনিওয়ে, পরের সিনে জেফারের নিজের কণ্ঠে গাওয়া একটি গান হয়, মানে এখানে জেফার তার কম্পোজার সহ একটা গান মিক্সিং করতেছিল, সেটাই একটু এখানে দেখানো হয় আর কি। তখন চৌধুরী সাহেব তাকে টেক্সট করে কলে আসার জন্য, কল পেয়ে জেফার ভোকাল বুথে যায় কথা বলার জন্য। আর তখন এখানে একটা মজার ব্যাপার ঘটে, কম্পোজার হালাই করে কি হেডফোন কানে লাগিয়ে জেফারের কথা শুনতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে, মানে ভোকাল বুথে তো মাইক্রোফোন থাকবেই, কিন্তু সেটির সুইচ অফ করতে জেফার ভুলে গেছে, তাই কম্পোজার মশাই সব ক্লিয়ার শুনতে পাচ্ছিল আর মজা নিচ্ছিল আর কি। অ্যাকচুয়ালি আমার নিজের ক্ষেত্রেও এই ব্যাপারটা বহুবার ঘটেছিল, কারণ আমি নিজেও একজন ছোটখাটো কম্পোজার। এনিওয়ে, জেফার তখন ফোনে বলে দেখুন স্যার, আমার মনে হয় আমরা ভুল পথে এগোচ্ছি, কারণ আপনি ম্যারিড, আমারও ফিয়ান্সি আছে। তখন চৌধুরী সাহেব বলেন তাহলে তো সমান সমান হয়ে গেল, আমরা দুজনেই দুদিক সবসময় ক্লিয়ার রাখবো, অর্থাৎ দুজন দুজনের শিডিউল মেনটেন করে কথা বলবো, যেমন আমি বাসায় ঢুকে গেলে আর যোগাযোগ হবে না, আর তুমি যে সময়টাতে তোমার ফিয়ান্সিকে সময় দাও সেটাও আমাকে বলে দিও, তাহলে আমি সেই সময় তোমাকে ভুলেও নক করবো না। যাই হোক, পরদিন সকালে অফিসে আসার সময় জেফার তার নিজের করা একটা মিউজিক ভিডিও চৌধুরী সাহেবকে পাঠায় এবং অফিসে আসার পর চৌধুরী সাহেব জেফারকে বলে তুমি অসাধারণ গাও, একদম অন্যরকম ভয়েস তোমার, কিন্তু একটি ব্যাপার আমি তোমাকে বলতে চাই, তুমি এই গানটাতে যে অডিয়েন্স রেসপন্স পেয়েছো সেটা তুমি তোমার অসাধারণ ভয়েসের সফলতা থেকেই পেয়েছো, তাই বলতেছি যে আসলে এই গানটাতে খোলামেলা ড্রেস না পড়লেও পারতে। এটা শোনা মাত্র জেফার বলে ওঠে আপনি কোন জেনারেশনের রে ভাই, জাস্ট এইটুকু বলেই সে উঠে চলে যায়। অ্যাকচুয়ালি ভালো কথার ভাত নাই, তাই এই কথা বলাতে জেফারের ইগোতে লেগেছে, আর মেয়েদের ইগোতে যদি কেউ হার্ট করে তাহলে তো পৃথিবী উল্টে গেলেও তাকে বাঁকানো আর সম্ভব না। তো ওই দিন রাতে চৌধুরী সাহেব জেফারকে কল করে এবং জেফার কলটা তুলে বলে এত রাতে আপনি কল করলেন কিভাবে? তখন চৌধুরী সাহেব বলে তোমার ভাবি বাচ্চাদের নিয়ে বেরোতে গেছে, বাসায় ফিরতে মনে হয় একটু দেরি হবে, তাই এই ফাঁকে একটু তোমাকে কল করলাম আর কি, তুমি কি এখন ফ্রি আছো? তখন জেফার বলে বস আমি একটু বিজি আছি, একটু পরে কল করছি। এই কথা বলে ফোন কেটে দিয়ে বেচারি জেফার মনের সুখে আইসক্রিম খেতে থাকে, মানে চৌধুরী সাহেবকে নাড়ার টাইম নেই আর কি। এদিকে তো প্রেমিক সাহেব অপেক্ষায় আছে জেফার কল করবে, কিন্তু জেফার তো আর কল করে না। তো পরদিন যখন তাদের দেখা হয় তখন চৌধুরী জেফারকে জিজ্ঞেস করে কাল রাতে আর কল দিলা না, মেসেজের রিপ্লাইও দিলা না, ঘটনা কি? তখন জেফার বলে খুব টায়ার্ড ছিলাম স্যার, সেজন্য কখন ঘুমিয়ে গেছিলাম নিজেই বুঝতে পারিনি। যাই হোক, তারপর তারা দুজনে মিলে একটা মিটিংয়ে যায়। মিটিংটা হলো সেই কোম্পানির মালিক তাদের ডেকেছে কথা বলার জন্য।
তো তারা সেই মিটিং অ্যাটেন্ড করার আগে একটু ব্যালকনিতে দাঁড়ায় এবং চৌধুরী সাহেব তখন জেফারকে কাঁদো কাঁদো গলায় বলে, দেখো লামিয়া, তুমি কি চাও আমি এই পাবলিক প্লেসে কান্নাকাটি করি? আমি আর এই দূরত্বটা নিতে পারতেছি না। তুমি গত কয়েকদিন ধরে আমাকে ইগনোর করছো, আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করছো না, এসবের কারণ কি? তখন জেফার বলে, বস আমি এরকম একটা রেগুলার রুটিনে ঢুকতে চাই না, প্লিজ আমাকে এর জন্য ফোর্স করবেন না। দেখেন আমি বুঝতেছি আমাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই অ্যাডভেঞ্চার যদি রুটিন হয়ে যায়, যেমন আপনি আমাকে মেসেজ দেবেন আমি রিপ্লাই দেবো, আপনি কল করবেন আমি কল ব্যাক করবো, কথা বলবো, সঠিক সময়ে রেসপন্স করতে না পারলে আপনার মন খারাপ হবে, ব্লা 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 ব্লা, এত প্যারা তো আমি নিতে পারবো না। অ্যাকচুয়ালি জেফারের এই কথাটার মিনিংটা একটা জ্যান্ত দর্শন। আই মিন আমাদের মধ্যে অনেকেই এসি টিনেজটা পেরিয়ে আসার পর কোনো রিলেশন জমাতে পারিনি, কারণ হলো টাইম মতো রিপ্লাই দেওয়া, ডেইলি কাজকর্মের সবকিছু শেয়ার করা, ন্যাকামি করা, এইসব আর একটা বয়সে গিয়ে জমে না, প্যারা প্যারা লাগে আর কি। তাই সেই বয়সটাতে এসে নতুন রিলেশনশিপ আর জমে না। যাই হোক, তারা সেই মালিকের চেম্বারে যায় এবং মিটিং এর এক পর্যায়ে সেই মালিক চৌধুরী সাহেবকে বলে, চৌধুরী আমি গার্মেন্টস ব্যবসা করি, কারণ আমি এটা বুঝি, কিন্তু এই অ্যাডভার্টাইজের ব্যবসার আমি কিছু বুঝি না। ইনফ্যাক্ট আমি তোমার উপর ভরসা করেই এই খাতে এত ইনভেস্ট করেছি, এখন তুমি এটাকে কোথায় নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। আমি শুধু একটা জিনিসে চাই যে তুমি প্রতি 6 মাস পর পর আমাকে হিসেব দিবা, যেটা থেকে আমি বুঝতে পারবো যে এটা কি লাভে আছে না লসে আছে। তখন চৌধুরী সাহেব বলে, স্যার অ্যাড এজেন্সির যতগুলো প্রতিদ্বন্দ্বী মার্কেটে আছে তাদের মধ্যে আমরা টপে আছি, জাস্ট এই বছরটা আমাদের পেছনে একটু ইনভেস্ট করেন, আমরা আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। তখন মালিক বলেন, তা তো অবশ্যই করব, আর আমি তো এটা পুরো দায়ভার তোমার উপরে দিয়েছি। যাই হোক, তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে চৌধুরী সাহেব গত এক সপ্তাহ অফিসে না আসার ব্যাপারটা কেউ মালিককে ইনফর্ম করেছে, তাই মালিক তাকে ডেকে একটু ভদ্রভাবে থ্রেট দিল আর কি। তো তারা সেখান থেকে বের হয়ে মেট্রো রেলের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। চৌধুরী সাহেব জেফারকে বলে, শোনো আমার যে বয়স, যে পজিশন, আমার কি এসব করার শোভা পায়? তবু আমি তোমার পেছনে পাগলের মতো ঘুরছি। সম্পর্কের শুরুর দিকে তুমি আমাকে বলেছিলে তুমি অন্য 3টি কোম্পানির চাকরি রিজেক্ট করে আমার এজেন্সিতে জয়েন করেছো, কারণ আমি তোমার কাছে হিরো ছিলাম, তুমি নাকি আমার কাছে কাজ শিখতে পারলে আকাশের চাঁদ হাতে পাবা। কিন্তু এখন তো তুমি তার সম্পূর্ণ উল্টো আচরণ করছো, কিন্তু কেন করছো এরকম বলো তো? তো জেফার এই ব্যাপারে কোনো উত্তর দেয় না, একদম চুপ থাকে। কি আর বলবে, বেডি মানুষ বলে কথা। সত্যি বলতে ওদের মনের ভিতরে কি চলছে ওরা নিজেরাই জানে না। এনিওয়ে, ওই দিন ওভাবেই চৌধুরী সাহেব ফিরে আসে আর পরদিন অফিসে জেফার একটা কাজ দেখাতে নিয়ে আসে তার কাছে। তো যাওয়ার সময় বলে, বস আপনার কি কিছু হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কেউ মারা গেছে। তো চৌধুরী সাহেব মাথা নিচু করে চুপ থাকে, কোনো উত্তরই দেয় না। তখন জেফার বলে, আমার দিকে তাকান, চলেন ক্যান্টিনে যাবো, একসাথে খাবো। তো পরদিন চৌধুরী সাহেবকে অফিসের কাজের জন্য ব্যাংকক যেতে বলা হয়, তাই তিনি সকালবেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং তার ছেলে শুদ্ধকে স্কুলে নামিয়ে দিয়ে সে এয়ারপোর্টে যায়। তো কিছুক্ষণ পর প্লেন টেক অফ করে আর এদিকে দেখানো হয় শুদ্ধর স্কুলে ক্লাস হচ্ছে। তখন শুদ্ধর মা শুদ্ধকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। শুদ্ধ বারবার কারণ জানতে চাইলেও তাকে কিছু বলা হয় না, তাই শুদ্ধ তড়িঘড়ি করে বাসায় গিয়ে টিভি নিউজে শুনতে পায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্যাংককগামী বিমানটি 1 ঘন্টা আগে রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর থেকে বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং ধারণা করা হচ্ছে বিমানটি ক্র্যাশ করেছে। তো এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে আমরা দেখতে পাই চৌধুরী আর জেফার একটা হোটেলে দিব্যি আছে। কি একটা অবস্থা বলেন তো, তার বউ বাচ্চারা কেঁদে অস্থির আর সে মাইয়া নিয়ে বেড়াতে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে সে আসলে ব্যাংককে যাওয়ার ব্যাপারটা তার পরিবারকে সাজিয়ে বলেছে, মূলত সে জেফারের সাথে প্ল্যান করে কক্সবাজারে বেড়াতে এসছে। যাই হোক, চৌধুরী নিজেও সেই নিউজটা দেখে আর জেফারকে ডেকে বলে, দেখো আমি আর নাই, আমি মরে গেছি। তখন জেফার বলে, মরে গেছেন মানে? উত্তরে তিনি বলেন, মরে গেছি মানে আমার যে প্লেনটাতে ব্যাংকক যাওয়ার কথা আমি আমার পরিবারকে বলেছি সেই প্লেনটি ক্র্যাশ করেছে আর তারা ভাবছে আমিও সেই প্লেনে মরে গেছি, কিন্তু আমি যে এয়ারপোর্টের গেট থেকে ফিরে এসেছি তারা তো তা জানে না। তো এই ঘটনা শুনে তো জেফারের মাথা খারাপ হয়ে যায়। সে বলে, এখন যদি আপনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যান তাহলে আপনি তাদেরকে যে গল্পই বানিয়ে শোনান না কেন ধরা খাবেন নিশ্চিত। আর শুনুন, আমি আপনাকে আগেও বলেছি আমার কাছে আমার রেপুটেশনটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি ধরা খান আর কোনোভাবে সেখানে যদি আমার নামটাও আসে তাহলে আপনার নামটাও আমি ভুলে যেতে 1 সেকেন্ডের বেশি সময় নেব না, বোঝা গেছে? যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে আমরা দেখতে পাই চৌধুরী সাহেব বাড়ি ফিরে এসেছেন এবং স্বাভাবিক মতোই তার বউ তাকে নিয়ে ঘরোয়া সালিশ বসায়। তখন চৌধুরী সাহেব বলে যে আমি যখন ব্যাংককের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাই তখনই আমাদের HR আমাকে জানায় আমাদের কক্সবাজার ইউনিটে কি একটা ঝামেলা হয়েছে এবং আমাকে খুব আর্জেন্ট সেখানে যেতে হবে এবং সেখানকার কাজটা সেরে তারপর ব্যাংককে যেতে হবে। তখন তার বউ বলে, ব্যাপারটা আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না তুমি? তখন চৌধুরী সাহেব উল্টা ফাপড় নেয় এবং রাগ হওয়ার ভান করে ধমক দিয়ে বলে, আমি যে ওই ফ্লাইটটা ক্যান্সেল করার কারণেই বেঁচে আছি এতে তোমার আলহামদুলিল্লাহ পড়ার কথা, আর তুমি তা না করে গোয়েন্দাগিরি করছো। মানে অনেক নাটক ফাটকের পর বেচারা এইবারের মতো রেহাই পায় আর কি। তো তাই সেই উপলক্ষে চৌধুরী সাহেব তার বাচ্চা কাচ্চা এবং পুরো পরিবারকে নিয়ে একটি দিনের জন্য আউটিংয়ে যায় এবং বাচ্চাদের সাথে খুব সুন্দর একটি দিন কাটায়। তো সন্ধ্যার দিকে তার স্ত্রী তাকে জানায় যে শুক্রবার আমি তোমার অফিসের সব কলিগদের সাথে কথা বলতে চাই, তুমি তাদেরকে ডেকে এক জায়গায় করবে। এটা শুনে তো চৌধুরী মশাই ভয় পেয়ে যায়। উনি বুঝতে পারে যে ওনার বউ ওনাকে জোরালোভাবেই সন্দেহটা করেছে, তাই উনি সেখানের একটা জায়গায় বসে মন খারাপ করে ব্যাপারটা
নিয়ে ভাবছিল। হঠাৎ সেখানে তার মেয়ে রাই আসে এবং জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি হয়েছে বাবা? উত্তরে তিনি বলেন, কই কিছু তো হয়নি, নেক্সট ইয়ারে তোমাকে কোন স্কুলে দেবো ওটা নিয়েই তোমার মায়ের সাথে আলোচনা করছিলাম। তখন রাই বলে, আমি ছোট না বাবা, আমি সব বুঝতে পারি। এনিওয়ে, পরের দৃশ্যে আমরা দেখতে পাই সত্যি সত্যি চৌধুরী সাহেবের বউ অফিসের সবাইকে ডেকেছে এবং সবাই মিলে চৌধুরী সাহেবকে চমকিয়ে দিয়ে বলে হ্যাপি বার্থডে। তখন চৌধুরী বুঝতে পারে যে সে যেটা ভাবছিল আসলে ব্যাপারটা তা না, তার বউ তাকে সন্দেহ করে অফিসের সবাইকে ডাকতে বলেনি, বরং তাকে সারপ্রাইজ দেবে বলেই ডাকতে বলেছিল। তো সবাই যখন জন্মদিনে কেক কাটার আয়োজন করার জন্য ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে সেখানে জেফার আসে এবং হাতে করে একটা ফুলের বুকে নিয়ে আসে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো জেফার এবং ওনার বউ দুজনে একই শাড়ি পরে আসে, মানে যেই শাড়ি দুটি চৌধুরী একসঙ্গে কিনেছিল এবং সেখান থেকে একটি জেফারকে দিয়েছিল। তো এই একই শাড়ির ব্যাপারটা দেখে চৌধুরীর বউ ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় এবং সাথে সাথে সে অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। চৌধুরী তখন বাড়ি ফিরে তার বউকে বলে, কি শুরু করেছো এইসব? দুইটা শাড়ি একই রকম হয়েছে বলে তুমি আমাকে সন্দেহ করতেছো? এটা তো হতেই পারে, ব্যাপারটা কাকতালীয়। আর তাছাড়াও কোম্পানি তো শুধুমাত্র একটি শাড়ি বানায়নি, একই রকম সেম শাড়ি তো অনেকগুলাই বানিয়েছে, তাই না? তো ব্যাপারটা কাকতালীয় ভাবেই সেম হয়ে গেছে। তখন তার স্ত্রী বলে, শোনো, আমার মুখ খুলাইও না। যেদিন তোমার প্লেন ক্র্যাশ হয়েছিল সেদিন আমি তোমার অফিসে গিয়েছিলাম এবং সেখানে জেফারও ছিল না, আর অফিস থেকে তোমার ব্যাংকক যাওয়ার কোনো কথাই ছিল না, বরং তুমি ছুটে নিয়েছিলে কয়েকদিনের জন্য। এগুলো সবই কি কাকতালীয়? চৌধুরী এবার আর কোনো কথা বলে না, কি আর বলবে, বলারই বা কি আছে তার। তো তার বউ তার বাচ্চাদের নিয়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যায়। আর বউ বাচ্চা চলে যাওয়াতে তিনি পুরোদমে আবার ভেঙে পড়েন এবং আবার ঘর থেকে বের হওয়া বন্ধ করেন। এই পরিস্থিতি দেখে জেফার সরাসরি তার বাসায় আসে এবং বলে, স্যার আসলে আপনি কি চাচ্ছেন বলেন তো? তখন তিনি বলেন, আমি আয়নার সামনে আবার নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই, আমার পরিবারকে আবার ফেরত পেতে চাই। দেখো, তোমার আমার ব্যাপারটা জানাজানি হওয়ার পরও তোমার সবকিছু ঠিকঠাক আছে, আর আমার এদিকে আমার সব শেষ হয়ে গেছে। আমার সবকিছু থাকার পরও আমি আজকে নিঃস্ব, আমার সন্তানদের কাছে আজ আমি ভণ্ড। তখন জেফার বলে, তাহলে স্যার আপনি এখন কি করতে যাচ্ছেন? উত্তরে তিনি বলেন, আমি এখন একটা সাংবাদিক সম্মেলন করব, সেখানে আমি সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলবো এবং আনুষ্ঠানিকভাবে সবার কাছে ক্ষমা চাইব। তখন জেফার একদম রেগে গিয়ে বলে, ও খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি শুধু আপনারটাই ভাবলেন। আচ্ছা, আমার কি পরিবার নাই? আমার কি ফিয়ন্সে নাই? তারাই ব্যাপারটা যখন জেনে যাবে তখন আমার কি হবে? এটা বলে সে রাগ হয়ে উঠে যায় আর যেতে যেতে বলে, আপনি একটা কাপুরুষ। তো যখন কাপুরুষ বলে জেফার চলে যাচ্ছিল তখনই সেখানে ওনার বউ চলে আসে এবং দরজার বাইরে থেকে সব শুনতে পায়। আর জেফারের চলে যাবার সময় চট করে লুকিয়ে পড়ে। তারপর রুমে ঢুকে কাঁদতে কাঁদতে বলে, যে মানুষটাকে সারা জীবন আমি ফেরেশতা ভাবলাম, সেই মানুষটাকে একটা বাইরের মেয়ে এসে কাপুরুষ বলে গেল। আর এখান থেকে সিন শিফট হয় আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেফার আর তার ফিয়ন্সে একটা গাড়িতে বসে আছে এবং জেফার তাকে বলে, আমি আজকে একটা সত্য তোমাকে জানাবো, জানি না তুমি সেটা সহ্য করতে পারবে কিনা। আমি আসলে তোমাকে ঠকিয়েছি জানো, আমি আমার বসের সাথে রিলেশনশিপে গেছিলাম। এটা শুনে তার বয়ফ্রেন্ড শকড হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানো আমিও তোমাকে ঠকিয়েছি, আমার একটা কাজিনের সাথে আমার রিলেশন আছে। তখন জেফার অঝরে কাঁদতে থাকে আর এটাই এই মুভির শেষ দৃশ্য। তবে শেষে আমার কিছু কথা বলার আছে। আমরা মানুষ আসলে স্থির প্রাণী না, আমরা কেউ স্থির থাকি না, স্থির ছিলাম না। আমরা একজনের সাথে ভালোবাসা থাকাকালীন অন্য মেয়ের সাথে কথা বলি, অন্য ছেলের সাথে কথা বলি। আসলে না, আমরা সবাই সবাইকে ঠকাতে পছন্দ করি, ঠকাচ্ছি, ঠকাবো, ঠকিয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর আপনার আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।